যেখানে আপনাকে এখন পুরুষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আপনার দল মনোনয়নে দেয় না, আপনি পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, আপনি চলতে পারবেন না, আপনাকে পিছিয়ে রাখতে চায়, সেই জায়গাটায় আমার মনে হয় বিএনপি একমত হতে পারত। কারণ বিএনপি বিশাল একটি অংশ এটা এই নারীর সদস্য আছেন। ও যেই নারীরা বেঁচে আছেন, যেই নারীরা আজকে সামনের থেকে পেছনে চলে গেছেন, খুঁজে খুঁজে তাদেরকে সামনে আনেন, তাদের অবদানকে স্বীকার করেন, তাতে ছোট হবেন না, বড় হবেন। সত্যিকার অর্থে নারীকে আপনার যদি ক্ষমতায়ন চান, তাহলে রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। এবার সে নিশ্চিত করতে হবে যে যেখানে আছেন তার জায়গা থেকে লড়াই শুরু করতে হবে। আবার যেখানে আছেন উনি যদি ওনার জায়গা থেকে লড়াই না করেন, ওনার দলের ভিতরে ওনার ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে না। আমাদের ২০ কোটি মানুষকে প্রমিস করেছে, তার একটা কথা তারা রাখতে পেরেছে। মানে আই এম ফিলিং রিয়েলি রিয়েলি প্রাউড। আমাদের প্রধানমন্ত্রী নারী হন, বিরোধী দলের নেত্রী হন, নারীর প্রতিনিধিত্ব হন না। তিনি সরকারের প্রধান হন, কিন্তু নারীর প্রতিনিধিত্ব হয় না। উনি একজন নারী প্রধানমন্ত্রী, কিন্তু নারীর প্রতিনিধিত্ব বলতে যেটি বোঝায়, উনি একজন নারী, একজন এমপি, কিন্তু উনি নারীর প্রতিনিধিত্ব করছেন মানে নারীর যে সংকটের জায়গা এবং নারীর যে সম্ভাবনার জায়গা, নারীর যে ক্ষমতায়নের জায়গায় তার পক্ষে কথা বলবেন, তার সমস্যা চিহ্নিত করবেন, তার সুরক্ষা দেওয়ার জন্য লড়াই করবেন। সেই কাজটি কিন্তু আমার এই রাজনৈতিক ব্যবস্থার ভেতরে এখন পর্যন্ত হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, ঘরে কিংবা বাইরে, হাটে মাঠে ঘাটে, পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাই টিভি সংলাপে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার তার নির্বাচনী বিএনপি তার নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার যে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের আজকে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উদ্বোধন করেছেন। আমরা আজকে শিরোনাম রেখেছি সবার জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়নের চ্যালেঞ্জ। এই শিরোনামে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। স্বপন ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাম পাশে রয়েছেন বিএনপি নেত্রী সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করছি প্রথম আপা, সেটি হচ্ছে আপনি আজকে অনুষ্ঠানেও ছিলেন, তো সব কিছু মিলে পাইলট প্রকল্প, সেই পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে, যদিও সেই প্রকল্পে বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, বলেছেন যে যত চ্যালেঞ্জই আসুক না কেন পর্যায়ক্রমে বাস্তবায়ন করাই হবে যে প্রতিশ্রুতিগুলো আছে। সব কিছু মিলে এই ক্ষণটাকে বা এই যে শুরুটা হলো, সরকার এখন পর্যন্ত সংসদ অধিবেশনও বসলো না, তার আগেই প্রতিশ্রুতি পালনটা শুরু হয়ে গেল। এটা আপনি দলীয় একজন নেত্রী হিসেবে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেখানে আজকের যেই দিনটা, আজকের যেই ক্ষণটা, যেখানে দাঁড়িয়ে যেই বিষয়ে আপনি কথা বললেন, এটা সচরাচর দেখা যায় না। এটা একটা এমন মুহূর্ত যে নির্বাচনী ওয়াদা আমরা এর আগেও দেখেছি। অন্যান্য দল গত 3টা প্লাস 1টা 4টা টার্মে যেভাবে হয়েছে, আর এইবার যেটা হলো, এটা আকাশ আর পাতাল পার্থক্য। ফ্যামিলি কার্ড, এই কথাটা যখন নির্বাচনের আগে আমাদের আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বললেন, তখন বিরোধী শিবিরে এখন যেহেতু জামাত এবং অন্যান্য যারা আছে, আওয়ামী লীগ নেই, তো তখন তারা বলেছিল যে এগুলো অবাস্তব কিংবা এগুলো অন্য ফর্মে আগেই হয়েছে, নানান রকম নেগেটিভ একটা বলার জন্য বলা যেটাকে বলে। কিন্তু আজকে যখন 1 মাসও পুরো হয়নি একটা সরকার গঠন করেছে, আজকে যখন আপনার বৈশ্বিক যেই পরিস্থিতির কথা আপনি উল্লেখ করলেন, যে ইরানে যুদ্ধ একটা অবস্থা বিরাজ করছে, সব কিছুর পরে আজকে আমাদের নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই ফ্যামিলি কার্ড যেই কর্মসূচিটা, এটার যে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এটা নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের যেই জীবনমান, সেটার যে সার্বিক একটা উন্নয়ন, বর্তমান সরকারের অন্যতম একটা নির্বাচন অঙ্গীকার যেহেতু ছিল ফ্যামিলি কার্ড, এর একটা পাইলট পর্যায়ের বিতরণ কার্যক্রমের যে উদ্বোধন, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি সারা জীবন নারী অধিকার নিয়ে কাজ করি, বহু অর্গানাইজেশনের সাথে জড়িয়ে আছি। এখন নারীর ক্ষমতায়ন, নারীর সিদ্ধান্ত গ্রহণের
আপনার যেই অধিকার কিংবা নারীর আজকে আমাদের দেশের সোশিও কালচারাল ধার্মিক ধর্মীয় প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে আমরা যেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেখানে এই ফ্যামিলি কার্ড প্রতিটা পরিবারের নারীদের হাতে তুলে দেওয়াটা অসম্ভব ইতিবাচক একটা বার্তা বহন করে। এটা নির্বাচনের আগে মনে করেন জামাতের কেউ কেউ বলেছিলেন যে ফ্যামিলি কার্ড রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন নির্বাচনের আগেই আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এগুলো কথা আমরা বলেছি। তো আজকে প্রতিশ্রুতির মাত্র 1 মাসের মাথায় যখন বিএনপি প্রথম দফায় 37,000 ফ্যামিলিকে এই ফ্যামিলি কার্ডের আমব্রেলার নিচে এনেছে, আমি মনে করি এটা একটা ইতিবাচক মানে একটা সুবাতাস বইয়ে দিবে আমাদের রাজনীতির পরিবর্তন এবং সব কিছুতে। এখন দেখেন যে ফ্যামিলি কার্ড একটা স্বাবলম্বী পরিবার গড়ার যেই প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতিও আসলে না, যে সরকার গঠন 23 দিনের মাথায় আপনার ফ্যামিলি কার্ডের এই যে প্রতিশ্রুতির একটা বাস্তবায়ন, যে জিনিসটা মিসিং ছিল আমাদের দেশের রাজনীতিতে, যেই জিনিসটা মিসিং ছিল আমাদের পলিটিক্যাল কালচারে, আমাদের পলিটিক্যাল ট্রেডিশনে, কিন্তু সেইটাই আজকে একেবারে শত্রুর মুখে ছাই দিয়ে যেটা করেছে যে ফ্যামিলি কার্ড বিতরণ, এটা আসলেই আমাদেরকে অসম্ভব আশা জাগিয়েছে। বিশেষ করে আপনি জানেন যে আমাদের দেশের অর্ধেকের বেশি জনসংখ্যার কিন্তু আমরা নারী। জি। সেই অবস্থায় 5% নারীদের মনোনয়ন দেয়া সরাসরি ভোটে নির্বাচন, সেটা হয়তো আমাদের দলে কিছুটা কম, অন্য দল দেয়নি, একজন নারীকেও কোনো দল আপনার দেয়নি, কিন্তু সেটা অনুকরণীয় হতে পারে না যারা দেয়নি, বরং আমাদেরটা দিয়েছে। কি করে 5% প্লাস হবে আমরা বরং আশা করব আমাদের এই সরকারের কাছে, যেহেতু দেখা যাচ্ছে তারা নারীর প্রতি অত্যন্ত নারী বান্ধব একটা রাষ্ট্র, নারী বান্ধব একটা সমাজের দিকে তারা হাঁটি হাঁটি পা করে যাচ্ছেন। তো আমাদের দলটার প্রধান, আমাদের দেশনেত্রী ছিলেন নারী প্রধান, এখন নারী প্রধান পরিবারগুলোর জন্য এই যে বিশেষ ফ্যামিলি কার্ড এই কর্মসূচি, এটা আপনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবেই বলুন কিংবা আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের একটা ধাপ হিসেবে বলুন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আমাদের আবেগের যেমন একটা দিক আছে, সেই রকম রাজনীতির যে প্রতিশ্রুতি একটা পূরণ, আমি খুব প্রাউড ফিল করছি যে একজন কর্মী হিসেবে, সামান্য একজন কর্মী হিসেবে রাজনীতির, যে আমার দল এই যে আমাদের 20 কোটি মানুষকে প্রমিস করেছে তার একটা কথা তারা রাখতে পেরেছে, মানে আই এম ফিলিং রিয়েলি রিয়েলি প্রাউড। জি, ধন্যবাদ। আমি একটু স্বপন ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, তো সেই হিসাবে আপনারা তো তাদের শুভার্থী যদিও, কিন্তু এই যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি, সেটি আপনাদের বিশ্লেষণটা কেমন? ইতিমধ্যেই আমাদের তথ্য বলছে আগামী 4 মাসের জন্য 38 কোটি 7 লাখ টাকা সরকার বরাদ্দ রেখেছে যাতে দিতে পারে। তো সার্বিক অবস্থায় আপনারা কিভাবে মূল্যায়ন করবেন এখন বাংলাদেশের সিচুয়েশন, বৈশ্বিক সিচুয়েশন, এই অবস্থার উপরে দাঁড়িয়েও সরকার প্রধান তার প্রতিশ্রুতির অন্যতম অঙ্গীকার এটি যে শুরু করলেন, এটাকে কিভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক যিনি আছেন তাকে শুভেচ্ছা অভিনন্দন, যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। এটি সত্যি কথা, আমরা যুগপৎ আন্দোলনে বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে আমি অংশীদার ছিলাম। জি। সেই হিসাবে বিএনপির সাথে আমাদের কাজ করবার, বসবার অনেক সুযোগ হয়েছিল, যদিও এখন বাস্তবতাটা ভিন্ন, সেটি আপনি জানেন। যাই হোক, যে বিষয়টি আলোচনা করছিলেন যে ফ্যামিলি কার্ড, এটি বিএনপির তো একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। এটি যখন অঙ্গীকার করা হচ্ছিল তখন অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি, অনেক পক্ষ থেকে এগুলো কথা বলার চেষ্টা করা হয়েছে। অনেকে ধারণা করবার চেষ্টা করেছিলেন যে এই নির্বাচনী অঙ্গীকার পূরণ করা সম্ভবই নয়, অথবা এটি ব্যয় সাপেক্ষ বিষয়, এটি অপরিকল্পিত, কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন। সেই দিক থেকে বিএনপি তার ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যে
এই অঙ্গীকার পূরণ করবার পথে পা বাড়িয়েছে। এটি একটি অভিনন্দনযোগ্য একটি কার্যক্রম এটি বলা চলে। দীর্ঘমেয়াদী এই প্রকল্পটি কোথায় গিয়ে পৌঁছায়, বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির উপরে কী চাপ তৈরি করে, সেসব বিবেচনা এখনই মন্তব্য করবার সুযোগ তো নাই। এটা একটা পাইলট প্রকল্প হিসাবে শুরু হয়েছে। এটি শুরু করবার জন্য যে পরিমাণ অর্থের সংস্থান দরকার সেটি তো সরকারের পক্ষে করাই সম্ভব। আপনি 2 কোটি পরিবারকে যদি অর্থে এই প্রকল্পের আওতাভুক্ত করতে হয়, তাহলে প্রতি মাসে 5,000 কোটি টাকা আপনার প্রয়োজন হবে, আর বছরে 60,000 কোটি টাকা প্রয়োজন হবে 2 কোটি পরিবারকে। সুতরাং অর্থনীতির হিসেব নিকেশে এই অর্থের সংস্থানটা কীভাবে হবে এবং আমাদের যে রাজস্ব আয় তার উপরে কী চাপ তৈরি হবে সেটাও একটি দেখবার বিষয় আছে। তো 2030 সালের মধ্যে এই সরকার আশা করছে এটি একটি সার্বজনীন সুরক্ষা কার্ড হিসেবে বিবেচিত হবে। অন্য অন্য কার্ডগুলো তখন আর যেসব সামাজিক নিরাপত্তা খাতের যেসব সুবিধাগুলো আছে সেগুলো বিলোপ করে দিয়ে হয়তো এটির মধ্য দিয়েই এটা সরকারের যে সমস্ত সুবিধা পাওয়ার বিষয় থাকে বা যে সমস্ত একটা কার্ডের ভিতরে, এটি একটি ভালো বিষয় হতে পারে। কারণ অনেকগুলো কার্ড বিবেচনা, অনেকগুলো খাত বিবেচনা রেখে সেটি করবার ক্ষেত্রে এটি যদি করা যায় সেটি ভালো দিক হতে পারে। আপা একটি কথা বলবার চেষ্টা করেছে, নারীর ক্ষমতায়ন, যেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যের জায়গা হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য প্রধান শর্ত হচ্ছে তার রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিকভাবে যে নারীর ক্ষমতায়নের জায়গাটা নিশ্চিত না হয়, সেই নারীর ক্ষমতায়নের জায়গাটা অন্যভাবে খুব বেশি সুদৃঢ় হয় না, হওয়ার সুযোগও থাকে না। যদি অর্থনৈতিক সক্ষমতা এক ধরনের তাকে শক্তিশালী করবার সুযোগ তৈরি করে, সেই জায়গায় খুব হতাশার জায়গায় বলতে হয়, আপা যে দলের প্রতিনিধিত্ব করছেন, এত বড় দল, এত সংখ্যক নারী, সেই দল উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকে পার্লামেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করবার সুযোগ দিতে পারল না। যেই দলের প্রধান 3 বার নারী হিসেবে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, সেই দল এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তাদের দলের নারী নেত্রীর সংখ্যা, অ্যাক্টিভিস্টের সংখ্যা অনেক। কিন্তু একটি রাজনৈতিক শক্তি যদি নারীর ক্ষমতায়নের প্রশ্নে এবং বৃহৎ রাজনৈতিক শক্তি পদক্ষেপ যদি না নিতে পারে, তাহলে নারী ক্ষমতা নিশ্চিত করার অন্য পথটা কী? আপা বলেছেন যে অর্থনৈতিক যে এই সক্ষমতা, এই পরিবারগুলোর অর্থনৈতিক যে সুযোগটা তৈরি হবে, তার মধ্য দিয়ে এক ধরনের তার পরিবারের ভিতরে সক্ষমতা তৈরি হবে, ক্ষমতায়ন তৈরি হবে। 2,500 টাকা করে পাবে, 2,500 টাকা করে পাবে। সেটার মধ্য দিয়ে খুব খুব ছোট্ট আকারে রাষ্ট্র একজন নারীর পাশে থাকবার একটা চেষ্টা হতে পারে। কিন্তু নারী ক্ষমতায়ন বলতে যেটা বোঝায়, নারীর সংকট, নারীর সমস্যা, নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, এই সমস্ত প্রশ্নকে অ্যাড্রেস করে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য যে রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব দরকার, সেটি কিন্তু নাই। আমাদের প্রধানমন্ত্রী নারী হন, বিরোধী দলের নেত্রী হন, নারীর প্রতিনিধিত্ব হন না। তিনি সরকারের প্রধান হন কিন্তু নারীর প্রতিনিধিত্ব হয় না। উনি একজন নারী প্রধানমন্ত্রী, কিন্তু নারীর প্রতিনিধিত্ব বলতে যেটি বোঝায়, উনি একজন নারী, একজন এমপি, কিন্তু উনি নারীর প্রতিনিধিত্ব করছেন মানে নারীর যে সংকটের জায়গা এবং নারীর যে সম্ভাবনার জায়গা, নারীর যে ক্ষমতায়নের জায়গায় তার পক্ষে কথা বলবেন, তার সমস্যা চিহ্নিত করবেন, তার সুরক্ষা দেওয়ার জন্য লড়াই করবেন। সেই কাজটি কিন্তু আমার এই রাজনৈতিক ব্যবস্থার ভেতরে এখন পর্যন্ত হয়নি এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে এবং সমাজ যতটা এগিয়েছে, নারীরা রাজনৈতিক কর্মকাণ্ডে যতটা আরও বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে, সেখানে তাদেরকে পিছিয়ে রাখবার জন্য, তাদেরকে দূরে ঠেলে রাখবার জন্য রাজনৈতিক কর্তৃত্ব প্রবণ যে রাজনৈতিক দলগুলো, সেইটা কিন্তু আরও এগিয়ে রাখছে। আপনারা দেখেন বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলামী, পার্লামেন্টের বিরোধী দল, তার একজন নারী সদস্য নাই, তারা মনোনয়নও দেয় নেই। যারা সরকার গঠন করছে তাদের নারী সংখ্যা কত আপনারা জানেন? 6 জন বিজয়ী হয়েছে, একজন আগের মানে রুমিনা পাতো দল থেকে সাসপেন্ড করা। 6 জন মাত্র বিজয়ী হয়েছে, 10 জন সম্ভবত, 11 জন বোধ মনোনয়ন দিয়েছে। এটা তো একটা বিশাল মরুভূমির মতো অবস্থা, যে দেশের অর্ধেক সংখ্যক নারী এবং নারী তার রাষ্ট্রের উৎপাদন উন্নয়নে যার যে বিশাল অবদান, সেই নারীদেরকে তার রাজনৈতিক কর্তৃত্ব বা ক্ষমতা
আইনের ক্ষেত্রে বা নারীর সক্ষমতা তৈরি করবার ক্ষেত্রে পিছিয়ে রাখবার এক ধরনের অশুভ একটা প্রতিযোগিতা রাজনৈতিক দল সমূহের ভেতরে আছে। আমি ছোট্ট করে বলি, আমার দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমার দলের সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়ারা উনি নির্বাচন করেছে। আমি মাত্র 28 জন আমার প্রার্থী প্রতিযোগিতা করতেছে, তার ভিতরে 8 জন আমার নারী সদস্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। 8 জন, 28 জনের ভিতরে 8 জন। এটি আমরা অনেক সাফল্যের বিষয় নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই কাজটা যেন সামনে এগিয়ে নিয়ে আসা যায়। কিন্তু যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সক্ষমতা অনেক বেশি, অনেক বড়, অনেক তার পরিসর অনেক বেশি, তারা এই কাজটি করবার ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারেনি। যাই হোক, যে এই প্রসঙ্গটা আনলাম, এই নারীর ক্ষমতায়নের প্রশ্নটা, যতক্ষণ পর্যন্ত নারী রাজনৈতিকভাবে শক্তিশালী না হবে, রাজনৈতিক ক্ষমতার মালিক না হবে, রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত গ্রহণ, নীতি গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া তার অংশীদারিত্ব আপনি যদি না দিতে পারেন, এবং নারীর সংকট সম্ভাবনা নিয়ে কথা বলবার জায়গা যদি তাকে না দিতে পারেন, তিনি নারী হোক, নারী হিসাবে প্রধানমন্ত্রী হোক, নারীর প্রতিনিধিত্ব করবেন না, ধন্যবাদ। নারীর ক্ষমতা আয়ন। ধন্যবাদ শ্রবণ ভাই, আপনার কাছে ফিরবো। আমি আবারও একটু মুন্নিয়াপা আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে সেটির ব্যাপারে তিনি শঙ্কা প্রকাশ করেছেন, শুনলেন আপনি। জি, না ঠিক আছে, উনি বলবেন তো। এখন হয় কি, নারীর ক্ষমতায়ন এই শব্দটা তো আমরা বলি, এই শব্দটা বলার সাথে সাথে যেই জিনিসটাকে আমরা আসলে মূলত অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমাদের দেশে প্রথম গার্মেন্টস শিল্প, যেটা আজকে যেখানে লক্ষ কোটি নারী শ্রমিকরা কাজ করছেন, সেই কর্মসংস্থানের যেই বিষয়টা, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সময়ই এটা করা হয়েছিল। নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেটা পরিবারে হোক, সেটা সমাজে হোক, সেটা রাষ্ট্রে হোক, এই তিনটা স্টেজেই আপনি দেখবেন যে সেই সংখ্যাটা পার্সেন্টেজ আকারে যদি বলি, ধরেন যে 68,000 গ্রাম, 68,000 গ্রামে যেই যতগুলো পরিবার আছে, সেই পরিবারগুলোর আমরা আশা করি যে, যদিও পিতৃতান্ত্রিক এটা একটা সমাজ ব্যবস্থা, সেখানে আপনার কত পার্সেন্ট নারী আসলে আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার কাছাকাছি সিদ্ধান্ত দিতে পারেন, যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেই সাথে কর্মসংস্থান যেমন আসবে, সেই সাথে নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারী মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, শিশু জন্মের হার সব কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং সেই সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের কথা যেটা ভাই বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু সেটা আসবে এই এতগুলো জিনিস, মানে নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর দাঁড়িয়ে থাকার যে শক্তি, তারপরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। তো রাজনীতিটা তো ইট ইজ এ বয়েজ ক্লাব। রাজনীতি আপনার এখানে তো আমি বলেছি যে আমার দল 5% আমরা যে নারীদের সরাসরি নির্বাচন, ইলেকশনে, সিলেকশন না, ইলেকশনে, যেটা আপনার জুলাই সনদেও প্রমিস করা যে 5%, 5% নারীকে সরাসরি নির্বাচনে নমিনেশন দেয়া হবে, সেটার থেকে কিছু কম আছে। তো আমরা তো আশা করব যে ভবিষ্যতে এটা আপনার 5% না আরও বহু শতাংশ ছাড়িয়ে যাবে। কারণ আজকে যদি 13 কোটি প্রায় ভোটার হয়ে থাকে এইবার, তো তার মধ্যে 6 কোটি প্লাস তো আপনার নারী ভোটার ছিল। তো আজকে আমি তো বলেছি জনসংখ্যার অর্ধেক তো নারী, কাজেই আপনি একটা এত বৃহৎ অংশকে পিছনে রেখে আপনি তরতর করে সামনের দিকে চলে যাবেন, এটা কারো পক্ষেই ভাবা, এটা আমাদের মানে ঠিক না। আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশন করি, সেখানে দুটো ওয়ার্ড দিয়ে আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করি। একটা হচ্ছে কি ড্রিমিং, যে আমি কি স্বপ্ন দেখছি, আর একটা কি হচ্ছে ডুইং, না কাজটা কি করছি। তবে আজকে আমি বলবো যে ড্রিমিং এবং ডুইং, স্বপ্ন দেখা এবং সেটাকে কার্যকর করার ভেতরে সেটার যে সেতু বন্ধন একটা রচনা করা হয়েছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এটা ইতিবাচক। 2,500 টাকা করে পাবেন। এখন মনে হতে পারে আজকের এই বর্তমান আর্থিক যে অবস্থা, অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে 2,500 টাকার এমন কী বা, কিন্তু না, এই টাকাটা পেয়ে আপনি দেখবেন, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে কুড়িল ওখানে একজন নারী, উনি এটা টাকাটা পেয়ে গেছেন, পেয়ে বলছেন খুব খুশি হয়েছেন, আর বলছেন এই ঈদে আমি একটা শাড়ি কিনবো।
এইটাই হচ্ছে পজিটিভ যে জিনিসটা সমাজের। এখন মূল কথাটা কি, যে আমাদের যে নারী নীতি আছে, আমাদের যে রাষ্ট্র যে বাজেটটা প্রণয়ন করে, সেখানে আপনার নারীদের জন্য এক্স্যাক্টলি কত পার্সেন্ট অর্থ বরাদ্দ থাকে কি সেইভাবে? না। তাই যদি হয়, নাই যদি থাকে, আশা করব এইবার, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি ওনার জীবনে 3জন নারীকে উনি ভীষণ প্রাধান্য দেন। একজন ওনার মা, আমাদের দেশনেত্রী, আর একজন ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, আর আরেকজন ওনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তো উনি তো হি সারাউন্ডেড বাই অল ওমেন। তো এখন তাই যদি হয়, তাহলে ওনার যে নারীদের দিকে স্বাভাবিকভাবেই একটা যে ক্ষমতায়ন করবার আগ্রহ, এটা তো বোঝাই যাচ্ছে। জি আপা, সেখানে তো নিশ্চয়ই স্বপন ভাই একমত হয়েছে, কিন্তু একটি বিষয় তিনি বলতে চাচ্ছেন, যখন 2 কোটি, এটা 4 কোটির টার্গেট, 2 কোটি দিতেই যে পরিমাণ অর্থ লাগবে, আমাদের অর্থনৈতিক দৈন্যদশা কাটিয়ে যদি না ওঠা যায়, তাহলে এই প্রতিশ্রুতির শেষ স্তক কি হবে, এটি নিয়ে কিন্তু না, শঙ্কা ঠিক প্রকাশ আছে। করেছেন। হ্যাঁ। এটি সরকার সেই চ্যালেঞ্জের জায়গাটা কতটা ফিল আপ করতে পারবেন? দেখেন, আমরা সবাই জানি যে গত 4টা টার্মে যে ফ্যাসিস্ট স্বৈরাচার একটা সরকার যারা ছিল, তারা সবগুলো আর্থিক প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সেটা ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে 810 কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, যেটা এখনও আপনি জানেন যে উদ্ধার হয়নি, কিংবা তদন্ত রিপোর্টও শতবারের উপরে হয়তো পার হয়ে গেছে টাইম। এখন 5 বছরে 4 কোটি নারী পাবেন ফ্যামিলি কার্ড, টার্গেট হচ্ছে এটা। আর আর্থিক যেই অবস্থাটা, কিপিং দ্যাট ইন মাইন্ড, যে আমরা জানি আর্থিক অবস্থাটা খুব স্টেবল না, অর্থনৈতিক স্টেবিলিটি যেটাকে বলে, আমাদের ব্যাংকিং খাত, ফিনান্সিয়াল যে সেক্টর আছে, সব কিছু মিলিয়েই আমরা তার মধ্যে এখন যুদ্ধ পরিস্থিতি, ওয়ার্ল্ডে এখন যেই যুদ্ধ একটা অবস্থা বিরাজ করছে, ইরানে ইসরায়েল এবং আমেরিকার যেই যুদ্ধ তারা লাগিয়েছে, এখন সব কিছু মিলিয়ে তেলের জন্য আজকে যখন দেখছেন বাংলাদেশের মানুষ এই ঘন্টার পর ঘন্টা একটা আননেসেসারি প্যানিক, একটা ভয় ভীতি তৈরি হয়েছে তাদের মধ্যে। শত শত মোটরসাইকেল আমি দেখেছি রাস্তায়, তারা দাঁড়িয়ে আছে কেন? এটা তো দরকার নেই। কারণ আমাদের রাষ্ট্র থেকে যখন বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী যখন বলেছেন যে না, তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী, যেখান দিয়ে ইরানের ওই জাহাজগুলো আসবে, তেলবাহী জাহাজ যেগুলো, কেবলমাত্র আমেরিকা এবং ইসরায়েলের বেলায় রিজার্ভেশন আছে, ইরান ছাড়বে না। কিন্তু বাংলাদেশের তেলবাহী যে জাহাজগুলো আসছে, যেহেতু তেল বাংলাদেশে আমরা প্রডিউস করি না, তেল আমরা আমদানি নির্ভর, কাজেই সেই জাহাজগুলো আসছে, তো তেল তো পাবো। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, এটা সত্যি। অর্থনীতি, এটাকে ঢেলে সাজানো, অর্থনীতিটাকে অসম্ভব সেন্সিটিভ একটা এরিয়া হিসাবে বিচার করে একেবারে হাঁটি হাঁটি পা ধীরে ধীরে আস্তে আস্তে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী করা, দুর্নীতিমুক্ত করা, সবচাইতে বড় কথা আমি মনে করি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আপনার এই আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসা। তা না হলে আমাদের এই গরিব দেশ, আমরা অসম্ভব গরিব, আমরা একটা দেশ, আমরা সেখান থেকে আপনার মাথা তুলে আজকে গণতান্ত্রিক পরিবেশ, দীর্ঘদিন পর যে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটা অর্থনীতি এবং আমি বলবো ল অ্যান্ড অর্ডার, এই দুটো জিনিস সাইড বাই সাইড চ্যালেঞ্জ আছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, যে সাধারণ সম্পাদক, আপনার কাছে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সেখান থেকে একটু উত্তরটা খোঁজার চেষ্টা করছি, একটু বলবেন। হ্যাঁ, না, আপা যে কথাটা বলছিলেন নারী ক্ষমতায়নের বিষয় নিয়ে, আমি সেটার থেকে একটু বলে তারপরে এই বিষয়টা। অর্থনৈতিক আগে নাকি রাজনৈতিক ক্ষমতায়নের আগে? হ্যাঁ, ওই কথাটাই বলছেন। আপু বলছেন যে অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্য দিয়ে নারীর সক্ষমতা তৈরি হবে, বা নারীদের অনেক গ্রাম থেকে শুরু করে কত শতাংশ নারীর ভেতরে সেই ক্ষমতায়নের জায়গাটা তৈরি হয়েছে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমরা খুব অল্প দিনের আগে জুলাই যে আন্দোলন সংগ্রাম দেখলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে নারীদের ভূমিকাটা কেমন ছিল, ভাইব্রেন্ট, কি লড়াইটা কেমন ছিল, ভাইব্রেন্ট ছিল সব। এই নারীদের সামনে থাকবার যদি সাহসের জায়গা যদি না থাকতো, এই জুলাই অভ্যুত্থান কোথায় গিয়ে দাঁড়াতো আমার ঠিক জানা নেই। যখন মানে পুরুষ বা ছেলেরা পেছনে সরে যেতে পারছিল না, তখন ঢালুই ওদেরকে
রক্ষা করবার ক্ষেত্রে, এবং তখন থেকে বিজয়টা শুরু হইল। জি, এই ঢাল ঢাকা হয়ে বিশ্ববিদ্যালয় নারীরা দাঁড়িয়ে হলগুলোর গেল। থেকে যখন মেয়েরা বেরিয়ে আসে, যখন ঢাল হয়ে দাঁড়ালো, তখনই কিন্তু ওরা পিছু উঠলো, স্ফুলিঙ্গ আবার ছড়িয়ে এখন পড়ল। ছড়িয়ে পড়লো, এবং বিজয়ের দিকে আমরা ছুটে গেলাম। 5 তারিখের পরে ঘটনাটা কি আপা বলেন তো? এই নারীরা কোথায়? অদৃশ্য হয়ে গেছে অনেকে। আজকে তারেক রহমান সাহেব বলছিলেন যে নারীদের খুঁজে বের করা হবে, অথবা এনসিপি নেতারা, মানে কতটা দুর্ভাগ্য। এবার এই সমাজ, যে সমাজ 17 বছরের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবার জন্য নারীদের এই ভূমিকা, সেটাকে স্বীকৃতি দিলই না, বরং তাদেরকে প্রতি মুহূর্তে নাজেহাল করবার জন্য উঠে পড়ে লাগলো, এবং এই নারীরা তার আত্মসম্মান বাঁচানোর জন্য ঘরে ফিরল। সেখানে আপনি নারীর অর্থনৈতিক সক্ষমতা একটু বাড়িয়ে, একটু দিয়ে তার ক্ষমতায়ন নিশ্চিত করবেন কিভাবে? আপনি দেখুন, স্বপন ভাই, সেটি জাতীয়, আমি একটু জি, ছোট শেষ করে করুন। বলি, সেটা হলো যে এই যে জুলাই সনদে নিয়ে আমরা কাজ করলাম 1.5 মাস পর্যন্ত, জি, প্রস্তাব করা হলে 100 জন নারী সদস্য সরাসরি নারীদের ভোটে নির্বাচিত হবেন। সমস্ত রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করলো, বড় বড় দলগুলো যারা ক্ষমতায় গেছেন, আছেন বা পিছিয়ে আছেন, সবাই। কেউ তো নারীর ক্ষমতায়ন প্রশ্ন, নারী এটা চানই না, বললাম না কারা। এবং যারা বড় দল, যারা আমরা মধ্যপন্থা রাজনৈতিক বলি, নারীদের রাজনৈতিক দলও বলি, তারাও কিন্তু সেটা চাননি। তারা এটি নানা সমস্যা তৈরি করেছেন। মানে নারীর বিষয়টা আসলেই যে অর্ধেক জনসংখ্যার অর্ধেক, এবং আমাদের সমস্ত বিষয়ে তাদের অবদান রাখবার যে সুযোগ আছে, রাখছেন, এই বিষয়টা মাথা থেকে চলে যায়। এটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো করেই ভাববার বিষয়টা রাজনৈতিক দল এবং চিন্তার মানুষগুলোর ভিতরে এটা বিরাজমান। সেই জন্য বলছি যে সত্যিকার অর্থে নারীকে আপনার যদি ক্ষমতায়ন চান, তাহলে রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এবার সে নিশ্চিত করতে হবে যে যেখানে আছেন তার জায়গা থেকে লড়াইটা শুরু করতে হবে। আবার যেখানে আছেন উনি যদি ওনার জায়গা থেকে লড়াই না করেন, ওনার দলের ভিতরে ওনার ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে না। এবং সেটি আমরা অতীতে দেখেছি, ভবিষ্যতে সেটি দেখব। আপনার এই এই যে নারী কমিশন গঠিত হয়েছে, আপা আপনি বলেন, এই নারী কমিশন তার সুপারিশটা পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। তাদেরকে মুদ্রাবাদ বানিয়ে তাদেরকে সমাজে নাজেহাল করবা, যা যা করবা সবই করেছে। কোন সমাজে আছেন আপনি? এবং এরা কারা, কিভাবে করছে? সেখানে আমরা যারা নারী ক্ষমতায়নের কথা বলছি, স্বাধীনতার কথা বলছি, আমরা কি করছি? স্বপন ভাই, আমাদের ভূমিকাটা কি? এখানে বোধহয় সূক্ষ্ম একটা বিষয় থাকে। নারীর ক্ষমতায়ন সম্ভবত বাংলাদেশের সমাজ সংস্কৃতি রিলিজিয়াসকে তো মাইনাস করে অবশ্যই না, না। কিন্তু আপনি সেখানে ক্ষমতায়ন বললে কেউ কেউ হয়তো বুঝে থাকে যে মনে হয় চলাফেরার একটা একদম মুক্তভাবে, এটা কি অনেকে ক্ষমতায়ন মনে করে। এইটি তো ভাই, এটি হলো বুঝবার আপনার অদক্ষতা, অযোগ্যতা। আপনি চলাফেরা করবেন, আপনার পোশাক কেমন হবে, এটা তো নারী ক্ষমতায়নের বিষয় না। নারী ক্ষমতায়ন তার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে যে কতটা অবদান রাখতে পারছে, তার ভূমিকা রাখতে পারছে, সে পিতৃতান্ত্রিক এই সমাজে রাজনৈতিকভাবেও তো আমরা সেই একই জায়গায়, সেই জায়গা থেকে আপনি ক্ষমতাটা রাখতে পারছেন না। কিন্তু এটাকে অপব্যাখ্যা করে, অপব্যবহার করে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরা হয় যে নারী ক্ষমতায়ন মানে এই, নারী ক্ষমতায়ন মানে এই। আপাতত নারী অধিকার কর্মী, সেই নারী আমি- অধিকার হ্যাঁ। কর্মীর নামে আর যারা নারী- থাকেন, হ্যাঁ, তাদেরও কিন্তু ভুল আছে। ভুল আছে, অবশ্যই আছে। তাদের ভুলকে অবশ্যই সুযোগটা আছে। নেয় ওখান থেকে। সঠিক। এবং যারা এই ভুলটা করেন তারা কিন্তু নারী অধিকার, আপা কিছু মনে করবেন না, নারী অধিকার নিয়ে কাজ করা মানুষগুলা শেরাটন হোটেলে সেমিনার করবেন, কন্টিনেন্টাল সেমিনার করবেন, এবং প্রান্তিক পর্যায়ে এই নারী অধিকার কর্মীদের কোনো ভূমিকা রাখবার কোনো জায়গায় নেই। আপনি উপজেলা যান, ইউনিয়নে যান, জেলায় যান, কোনো নারী অধিকার কর্মী নেই সমস্ত ঢাকা শহরে। তাহলে নারীর অধিকার নিয়ে যারা কথা বলেন, আমি এটা নারীদের অধিকার নিয়ে নারীরাই কথা বলবে, আমরা কথা বলবো তা না। আমি তো পুরুষ হিসেবে কথা বলছি, অবশ্যই, কিন্তু আমি তো কথা বলছি, আমি ভয়েস রেজ করছি, কিন্তু ওনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর মানে এই জায়গাগুলো এমন জায়গায়, আমি কতগুলো সেমিনারে গিয়েছি, বুঝছেন, বড় বড় প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা কি, তার নারীদের বিশেষ স্বাস্থ্যসেবাটা কি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এমন এমন জায়গায় আলোচনা হচ্ছে সেখানে প্রান্তিক নারীদের কোনো জায়গায় নেই। তারা জানে না তাদের স্বাস্থ্যসেবাটা কী হবে। এমন একটা মানে বড় হোটেলে আপনি এটা করছেন, সেখানে ওদের কোনো অংশগ্রহণ নাই, তার কাছে কথাটা যাবে কিভাবে? যাই হোক, সেটা ভিন্ন কথা। আমি যেটা বলছিলাম যে এই যে নারী কমিশনের সুপারিশ নিয়ে আপনার এটা ভিন্ন মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আপনি কথা বলতে দিবেন না। আপনি মব তৈরি করেছেন, এটা নিয়ে আলোচনা হতে পারে, কোনটি ঠিক কোনটি বেঠিক হতে পারে, মব তৈরি করে বন্ধ করে দেবেন। নারী কথা আসলে মব, নারী কথা আসলে তাকে আপনার সোশ্যাল মিডিয়া আপনি কীভাবে তাকে শেষ করে দেবেন সেই কাজটি করবেন। সেখানে রাজনৈতিক দলসমূহ যদি দায়িত্বশীলতার সাথে এই দায়িত্বটা না নেয় এগিয়ে রাখবার জন্য নারীদেরকে, তাহলে কিন্তু এই সমাজ নারীরা পিছিয়ে থাকছে।
যোজন যোজন দূর পিছিয়ে থাকবে। শাওন ভাই, সেখানে আমি যদি একটু অ্যাড করি আপনার আলোচনার সুবিধার্থে, যেহেতু ওই প্রসঙ্গটা আনলেন, সেটা হচ্ছে যে একটা পক্ষ কিন্তু বলেছিল যে আমাদের এরকম এই যে মানে হিজাব পরিধান করে এরকম একজন প্রতিনিধি রাখেন, সেক্ষেত্রে তো রাখতে তো সমস্যা ছিল না, সে গভর্নমেন্ট তো সেটা রাখতে পারতেন। আরে ভাই, আপনি হিজাব পড়েন হিজাব না পড়েন এটা তো নারী অধিকারের সাথে সম্পর্কিত আমি না। exactly, এটা তো আপনি ঠিক, আপনি ঠিক। কিভাবে পোশাকটা পরবেন আপনার বিষয়। Right, আর শালীন কি অশালীন কি এটা তো সার্বজনীন একটা বিষয়। এটার জন্য অবশ্যই। আলাদা করে কোনো ব্যাখ্যা দরকার ব্যাখ্যা হয় না, দরকার হয় ব্যাখ্যা না। দরকার হয় না। সেটাই, কিন্তু সেটাই। আমাদেরকে বলা হয় ব্যাখ্যা দেওয়া হয় এটা শালীন এটা অশালীন, নট লাইক দ্যাট। সঠিক। আপনি হিজাব পরাটাও সুন্দর, হিজাব না পরাটাও পরাটাও সুন্দর। সুন্দর। আপনি যদি যদি শালীন শালীন হয়। হয়, শালীন হয় সে পড়বেন, সেটা এটা নিয়ে কখনো সংকট হয় না। বাঙালির হাজার বছরের সংস্কৃতিতে কোথাও অশালীনতার কিছু নেই। আমার গ্রামগঞ্জ মণ্ডলে আজকে হিজাব পড়ছে, একদম হিজাব পরে নাই, তখন কি অশালীন ছিল কেউ? অবশ্যই, ছিল না কেউ। অবশ্যই না। কিন্তু এটাকে ট্যাগিং করা হয়, এটাকে Tagging বিশেষায়িত করা হয়, বিশেষায়িত করে আপনাকে মানে একদিকে পরস্পরকে মুখোমুখি মুখোমুখি করে করে ফেলা হয়। হিজাব এবং যে হিজাব পরে না তাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। বিষয়টা সেখানে নয়। এখানেই নারীর ক্ষমতায়ন তো দূরে থাকে, এটাকে সাংঘর্ষিক করে তুলছে। যে কথা বলছিলাম অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা, এই যে এত বিশাল একটা প্রকল্পের কথা আবার যথার্থই বলেছেন। বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির যে অবস্থাটা বিরাজ করছে, আমার গার্মেন্টস শিল্প যেটি নারীদের ক্ষমতায়নের জন্য খুব কাজ করছে, সেটি খুব দারুণভাবে হুমকির সম্মুখীন। এই যে মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ নিয়ে বা যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টস পণ্যের যে ইয়ে কী বলে এক্সপোর্ট যেটা, সেটি কমে আসছে। এই এই 3 মাসের যে রিপোর্ট আসে সেটা কমে আসছে। এইসব মিলিয়ে অর্থনীতির এবং 17 বছরের সমস্ত অর্থনৈতিক কাঠামোলা ধ্বংসপ্রাপ্ত। আমরা আজকে সেগুলো রিপেয়ার করবার চেষ্টা করছি খুব অল্প সময়। এর ভেতরে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী জায়গায় তৈরি হওয়া এবং এই যে সামাজিক সুরক্ষার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করা নিশ্চয়ই চ্যালেঞ্জ। আমি আরেকটা কথা বলি শেষ করতে চাই, বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা, আজকে খুব দুর্ভাগ্যের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নরকে নিয়ে আজকে একটা প্রতিবেদন বেরিয়েছে, যেটি অনেক সমালোচনা থাকবার পরও সেদিকে যে অ্যাসালাম গ্রুপের সাথে তাদের যে ওনার যে সম্পর্ক, এখন দেখেন একটা সেন্সিটিভ জায়গা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের গভর্নরের উপর মানুষ আস্থা রাখে, তার কথার উপরে অর্থনৈতিক ব্যবস্থার উপর অনেক কিছু প্রভাব ফেলে। কিন্তু তাকে যদি এরকম একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের লুণ্ঠনের সাথে জড়িত, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার সাথে মিলিয়ে যদি এইটা সংবাদ প্রকাশ হয় অথবা এই সত্যতা থাকে, তাহলে অর্থনীতির যেই তারেক রহমান সাহেব যেসব বড় চ্যালেঞ্জগুলো নিচ্ছেন, সেই চ্যালেঞ্জগুলো তো খুব ঝুঁকিতে পড়বে। জি, নিশ্চয়ই মানে সচেতন নাগরিক হিসেবে এটি চিন্তারই ব্যাপার। আপনার কাছে একটু ফিরি, সমাজ নারীদের স্বীকৃতি দেয়নি, কিন্তু আর এক পাশাপাশি কিন্তু স্বপন ভাই বলেছেন যে ক্ষমতায়নের প্রশ্নেই তো আসলে ফ্যামিলি কার্ড নিয়েই আলোচনা, সেটি হচ্ছে নারীরাও তাদের স্থানটি ছেড়ে যুদ্ধ করতে চাচ্ছে না কেন, স্থানটি ছেড়ে চলে যাচ্ছেন যুদ্ধ না করে, এটিও বোধহয় একটু ইঙ্গিত করেছেন। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। একটু দুটো কথা ওনার একটু বলে আসি। জি, জি। বাংলাদেশ ব্যাংক থেকেই আসি। আস্থার সংকট, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন একজন ব্যবসায়ী। অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে যিনি আসেন সাধারণত IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক একটা ব্যাকগ্রাউন্ড, বিশেষায়িত ব্যক্তিরা হন, একটু বিশেষ ভাবে যারা একটু বিভিন্ন বিদেশের ভালো ভালো প্রিন্সটন হার্ভার্ডের ABCD ডিগ্রি আছে, PhD করা, তারা হন। কিন্তু তার মানে এটা না যে আর একজন ব্যবসায়ী উনি হলেই যে খুব মানে খারাপ। আমি এই প্রশ্ন করি না না, আমি বলছি আস্থার সংকট তৈরি হয় কিনা এইরকম একজন মানুষ যাকে এস আলম গ্রুপের সাথে আপনি যেটা বলেছেন আর যেটা সোশ্যাল মিডিয়াতেও আছে, আমি বলি কি যে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ সেটার ভিত্তিতে বলেন না, তাহলে তো সবার সুবিধা হয়। কারণ আমাদের প্রধানমন্ত্রী তো, ওনাকে দেখা যাচ্ছে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ একজন মানুষ, উনি তো চেষ্টা করছেন সব জায়গায় ভালো করতে। এখন এরকম যদি কোনো একটা বিতর্ক থেকে থাকে তাহলে সঠিক একটা পদক্ষেপ তো নেওয়া যেতেই পারে। কাজে এটা তো এমন না যে পাস্ট অ্যান্ড ক্লোজড একটা চ্যাপ্টার যে দিয়েছি, একজনকে বসিয়েছি আপনাকে অ্যাঙ্করের জায়গায়, আপনি অ্যাঙ্কর থাকবেন আগামী 365 দিন কিংবা 3065 দিন, ক্ষমতার সময় সেই থাকবে এমনটা না। নো, এটা মোটেই তা না। এটা একদম ওয়ান টুর ব্যাপার, চাইলে কালকেও এটা বদল হতে পারে বলে আমি মনে করি। এটা জবাবদিহিতা এবং অ্যাকাউন্টেবিলিটি, টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এটাই হওয়া উচিত। দেখেন, গত 18 মাস যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটা বিশেষ পরিস্থিতিতে তারা এসেছিল গণ অভ্যুত্থানের
এবং আমরা তাদেরকে ওয়েলকাম করেছিলাম, কিন্তু তারা 3 মাসের, সাধারণত তত্ত্বাবধায়ক সরকারকে তো আমরা 3 মাসের সময় দিই। তো এখানে এটা interim ব্যতিক্রম, government, এটা এটা তত্ত্বাবধায়ক তো ছিল না, না, আপা? এটা তো কখনোই তা ছিল না, সেটা আমরা খুব ভালো করে জানি। তারা এটা যেহেতু 18 মাস সময় নিয়েছে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেনি, কোনো বিনিয়োগ আসেনি, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বহু। তো একটা নির্বাচিত সরকারের সাথে একটা অনির্বাচিত সরকারের বেসিক যেই তফাৎ, সেটা খুব প্রকট হয়ে সামনে উঠে এসেছিল। তো তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত যতটুকু দেখলাম তা হচ্ছে যে অন্ততপক্ষে এই যে টাকা পাচারটা বন্ধ করতে পেরেছে, এটি সম্ভবত না, তাদের টাকা ইতিবাচক। পাচার সেটা না, শুধু টাকা পাচার বিনিয়োগ হয় না। এটা আপনি ঠিক আছে। বলবেন ঠিক আছে। 29 লক্ষ কোটি টাকা যখন আওয়ামী লীগের এই 4টা টার্মে পাচার হয়ে গেল, তো 29 লক্ষ টাকার ভেতর বাংলাদেশ ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংক, জি। সেটার 810 কোটি টাকাও তো আছে, ব্যাংকের ভল্টে সোনা তামা হয়ে গেছে সেটাও তো আছে, বিভিন্ন প্রজেক্টে এক একটা বালিশের দাম 27,000 টাকা, সেগুলো তো আমরা দেখেছি। তো এগুলো টাকাটা আনতে পেরেছে কিনা, বিদেশে যে 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, মানুষ যে সেকেন্ড হোম বানিয়ে কানাডায় থাকছে, আমেরিকায় থাকছে, তাদের বিভিন্ন ছবি খুব ল্যাভিশ লাইফ লিড করছে স্বৈরাচার ফ্যাসিবাদের, তারা আমরা দেখছি। তো তারা টাকাটা ইন্টারিম গভর্নমেন্ট আনতে পেরেছিল কিনা, পারেনি। আচ্ছা, এখন যে নির্বাচিত সরকারটা আছে, আমরা তো আশা করি ওনারা আনতে পারবেন এই টাকাটা। এটা আনলে পরে আমাদের দেশের জিডিপি বলুন, আমাদের দেশের একেবারে রিজার্ভ বলুন, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন টাকা পয়সা পাঠাচ্ছেন বলুন, সব কিছুতেই তো পজিটিভ একটা বার্তা দিবে। আর টাকা পাচার পুরোপুরি আপনার বন্ধ করতে হবে। এটা হতে পারে না, বাংলাদেশের গরিব মানুষদের ট্যাক্সের পয়সা সেগুলো আপনার পাচার করেছে চুরি ডাকাতি করে। দেখেন, এখন আবার নারী অধিকারে আসতে হবে। নারী মন্ত্রণালয়ে পুরুষ মন্ত্রী, আমি মনে করি না আসলে যে এটা নিয়ে সমালোচনার বিন্দুমাত্র কিছু আছে। কারণ এটা এমন না যে আমি নারী দেখে শুধু আমি নারী অধিকার নিয়ে কথা বলবো। এখন আপনারা দুইজন যদি না বলেন, দিনের শেষে 1% কাজও হবে না। কাজেই আমার প্রতিনিধি আপনি হতেই পারেন। আমার কাজ হচ্ছে কি, সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা। তো আমি মনে করি যে এটা চিন্তারও কিছু নেই, এখানে বিতর্কের দেখার কিছু নেই, এটা ব্রডার আসপেক্টে অত্যন্ত পজিটিভ একটা জিনিস হয়েছে। এখন একটা সেট মাইন্ড আমাদের আছে, একটা ক্লোজ কাইন্ড অফ এ মাইন্ড আমরা কিন্তু বহন করি। আমি একটু আপনার কথা ইন্টারাপ্ট করি। সেটি হয়তো ঠিক আছে, বাবা তার সন্তানকে আদর করবেন, এটি ঠিক আছে, কিন্তু যে মা সন্তানকে গর্ভে ধারণ করেন তার ব্যথাটা সরাসরি কিন্তু বাবা বুঝতে পারবেন না। সুতরাং মহিলা মন্ত্রণালয়ের ওই মহিলা হলে তার যে সমস্যাটা বুঝতে পারবেন, অন্যেরা হয়তো মানে পাশ দিয়ে সেই পদক্ষেপগুলো নিতে পারবেন, কিন্তু ওরকম দরদটা কি দেওয়ার সুযোগ থাকবে আসলে আপা? আবার এরকম যদি হতো যে আপনার মন্ত্রণালয়ের অন্য মন্ত্রণালয়ে মহিলাদের অনেক বেশি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে না হয় এই প্রশ্নটা আসতো না। না, আমি এটা এইভাবে দেখি না। পুরুষ মন্ত্রণালয় তো নেই আপনাদের, পুরুষদের জন্য কি পুরুষ মন্ত্রণালয় আছে নাকি? পুরো দেশটাই তো পুরুষ। পুরো দেশটা, এই যে দেখেন, এইবার আমার কথাটা ভাই বলে দিবেন কি, না, এটাকে পজিটিভ বিষয় না, এটা পজিটিভ, দ্যাটস দ্য ফ্যাক্ট। এটাই হচ্ছে বাস্তব। আপনি এটা বললে হচ্ছে না, কারণ কি, এটা সমাজের যে কাঠামোটা, পরিবারের যে কাঠামোটা, রাষ্ট্রে সেটার প্রতিফলন হবে। যেটা আপনি পরিবারে দেখেন, যখন আপনার ঘরে একটা ছেলে হয়, আপনি উচ্ছ্বসিত হয়ে বলেন আমার ছেলে হয়েছে, আপনার ঘরে কন্যা সন্তান হলে বলেন মেয়ে হয়েছে। তো সেইখানেই তো আপনার ডিফারেন্স, তো পরিবারে ওখান থেকেই রিফ্লেকশনটা আসে সমাজে, সমাজ থেকে যায় রাষ্ট্রে। কাজেই এখানে এমন কোন এই অবস্থাটা বোধহয় পরিবর্তন হচ্ছে। আমি চাই, আমরা চাই, হলে 11 জন, আমরা চাই 11 জন প্রার্থী কেন না, না, যে বলছেন পরিবর্তন হয়েছে, কোথায় হলো? আরো অনেক বেশি প্রার্থী হতে হতো। আচ্ছা, যাই হোক, নারী মন্ত্রণালয়ে আমি মনে করি যে আমরা দেখার অপেক্ষায় থাকব। যেহেতু একজন পুরুষের মা একজন নারী, স্ত্রী একজন নারী, কন্যা একজন নারী, তার আশেপাশে বহু নারী আছেন, যেহেতু আমরা আছি, তা আমরা দেখার চেষ্টা করব ওই জায়গাটা, যে আপনারা আমাদেরকে কিভাবে দেখেন, এবং সেটাই হবে আসল মেসেজ। দেখেন, একজন নারী, আমি আমার বন্ধুদের কথা বলি, আমাদের সমাজের একটা উদাহরণ দিই ছোট্ট। আমার বন্ধু, উনি অত্যন্ত নামকরা একজন ভালো পেশাদার একজন মানুষ, পুরুষ, বললেন আমাকে একদিন আমার চেম্বারে এসে বলেন আমার স্ত্রী তো কোনো কাজ করে না। তা আমি বললাম
এখন তোমার স্ত্রী কাজ করে না মানে সকালে কি করে, দুটো বাচ্চা তার, বলে যে কি করে, উঠে নাস্তা টাস্তা বানায়, টিফিন টিফিন দেয়, হ্যাঁ, তারপর তারপর আমি অফিসে চলে গেলাম, বাচ্চারা স্কুলে, তারপর আসলে পরে আবার দুপুরে রান্না করে রাখে, আমরা খাই দেয়, কিংবা বিকেলে আবার নাস্তা দেয়, তারপর রাতের খাবার, তারপর রাত্রে তো 12টা বেজে যায়। এটা হচ্ছে আমাদের ভাই নারীদের জীবন, এটা হচ্ছে আমাদের আনরিকগনাইজড, যে আমরা গৃহস্থালী যেই কাজ, আপনি যদি এটাকে টাকার অঙ্কে হিসাব করেন, বিশ্বাস করেন পশ্চিমা বিশ্বে বহু অর্গানাইজেশন, জাতিসংঘ থেকে শুরু করে বহু জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, বহু দেশে, এইটা আপনারা এফোর্ড করতে পারবেন না। আপনার স্ত্রীকে, আপনাকে যদি আমি বলি হিসাব করেন সকাল থেকে রাত পর্যন্ত উনি কতগুলো কাজ করেন, হিসাব করেন কয়জন মানুষের উনি কাজ করেন, সংসারের কাজকর্ম, সন্তানদের দেখাশোনা, ইনক্লুডিং ইউ, আপনাকে সহ, এবং সবকিছু, সেটা ইউ ক্যান নট জাস্ট এফোর্ড ইট, আপনি পারবেন না তাকে। এটা ম্যানেজারের ভূমিকা পালন করার একটা পরিবার, শুধু ম্যানেজার না, এটা হচ্ছে কি যে আপনার কাছে আমরা খুব বেশি কিছু নারীরা চায় না, চাই কি জানেন, স্বীকৃতি। আপনি থ্যাঙ্কস বলবেন, আপনি বলবেন থ্যাংক ইউ আপনার স্ত্রীকে, আপনি আপনার কন্যাকে বলবেন থ্যাঙ্কস মা, তুমি ভালো কাজ করেছো, আপনার মাকেও আপনি তাই বলবেন। এখন আরেকটা কথায় আসতে হবে, আমার ভাই যেটা বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা নারীদেরকে দেখেছি তারা অগ্রভাগে ছিল, কথা সত্যি, বহু নারীদের বহু ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে গেছে। একটা মেয়ে লাঠি হাতে, ওই যে একটা ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে, রক্ত পড়ছে, ছাত্রলীগের ছেলেরা তারা যুবলীগের হামলা করেছিল, মেরেছিল। আমি শুধু একটা বললাম, এরকম অসংখ্য নারীরা, হয় কি 71-এর মুক্তিযুদ্ধেও আমাদের নারীরা যুদ্ধ করেছে, বীরাঙ্গনাও হয়েছে, এটাও যুদ্ধ। প্রীতিলতা থেকে শুরু করে একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, সেখানে ছিল না দীপালি সাহা, তারা ছিল না? আপনি যার নামই বলবেন, রাজনীতি কিংবা আন্দোলন কিংবা সংগ্রামে নারীদের ভূমিকাকে ছোট করে দেখবার, খাটো করে দেখবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি আশা করব আমার এই কথা যারা শুনছেন তারা এনসিপি সহ, জামাত সহ, আমার দল কিন্তু রেকগনাইজ করে, আমরা কিন্তু জানি আমাদের 422 জন নারী, আমাদের মানে নেতাকর্মী ইন্তেকাল করেছেন এই গণ অভ্যুত্থানে। তো তারাও, যেই নারীরা বেঁচে আছেন, যেই নারীরা আজকে সামনের থেকে পেছনে চলে গেছেন, খুঁজে খুঁজে তাদেরকে সামনে আনেন, তাদের অবদানকে স্বীকার করেন, তাতে ছোট হবেন না, বড় হবেন। আমি ছোট্ট করে শুধু 1 মিনিটের একটু উত্তর চাচ্ছি, তারপর ভাই আপনার কাছে ফিরবো। সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং সামনে কৃষক কার্ডও আসছে, তো সেটি সবার জন্য আমরা বলছি। সেখানে তো বলা হয়েছে যে কোনো রাজনৈতিক ভেদাভেদ করা হবে না। ইতিপূর্বে কিন্তু আমরা দেখতাম যে এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় কার্ডগুলো পলিটিক্যাল বিবেচনায় দেয়া হতো, বিভিন্ন ভাতা, এটা আসলে নিশ্চিত, এটি তো তৃণমূল করবে, সেটি নিশ্চিত আসলে কতটা করতে পারবে বিএনপি? চেষ্টা করবে বিএনপি, কারণ কি আপনারা দেখছেন যে যেগুলো অতীতে কোনো সরকার করেনি, চেষ্টা, আমি আমাদের দলের যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কিংবা নারী শিক্ষায় অগ্রদূত ছিলেন আমাদের দেশনেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যেগুলো হয়েছে, তার বাইরে যেই সরকার দেশ পরিচালনা করেছে তাদের বেলায় আপনার কথা সত্যি যে সোশ্যাল সেফটি নেটে তারা ইভেন দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দিয়েছে, দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে তারা এরকম টাকা পয়সা, সুযোগ সুবিধা, এগুলো মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সব কিছু দিয়েছে, তারা নিজের দলের পলিটিক্যালি হ্যান্ডেল করেছে। বিএনপি এটা করবে না, কারণ এটা করলে আপনার আমাদের যে মূল যেই কথাটা, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে, যে যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও, যারা ভোটই দিতে আসেননি আমি তাদেরও। জি, ধন্যবাদ ভাই। বেশ কয়েকটি উত্তর ছোট ছোট করে চাই, তার মধ্যে প্রথমে এইটি শুরু করি যে সবার জন্য নিশ্চিত করা পলিটিক্যাল হবে না কার্ডগুলো, এটি নিশ্চিত, এটি আপনি আশাবাদ ব্যক্ত করতে পারেন, কিন্তু নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার এখানে যে পলিটিক্যাল সংস্কৃতি, যেটা রাজনৈতিক সংস্কৃতিটা বিরাজ করছে, আমরা 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে বাংলাদেশের মনস্তত্ত্বে, চিন্তা চেতনায়, রাজনৈতিক ধ্যান ধারণা এগুলো পাল্টে যাবো। আসলে কিচ্ছু পাল্টায় নাই আমাদের ভেতরে। জি, আমরা রাজনৈতিক দলতন্ত্র, রাজনৈতিক দখলদারিত্ব, রাজনৈতিকভাবে চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুতে আমরা আগে জায়গায় আছি। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের বড় রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল পার্টি ম্যানেজমেন্ট, যেটা
এই ব্যবস্থাপনা, তার দল ব্যবস্থাপনাটা কি, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, এই ব্যবস্থাপনার ভেতরেই এই সুযোগটা কিন্তু রহিত আছে, এটা নিহিত, এটা আছেই। কারণ একটা গ্রামে আপনি ভোট করবার সময় কারা আপনাকে সাহায্য করেছে সেটা আপনি জানেন, এবং যে পরিবারগুলো আপনাকে আপনার পক্ষে ছিল তাকে আপনার তাদেরও দাবি আছে, তাদেরও দাবি থাকবে। আপনার আছে এক গ্রামে আছেন 20টা কার্ড দিবেন, 50 জন তো আপনারই প্রার্থী আছে, ভোটে আপনার জন্য জান প্রাণ দিয়ে খেটেছে, আপনি কি করবেন, কাকে বিচার করবেন? সুতরাং নিশ্চিন্ত করা, একদম নিরপেক্ষভাবে এটা করা অত্যন্ত ডিফিকাল্ট। পাচার হওয়ার টাকা অন্তর্বর্তী সরকার ফেরত আনতে পারেনি, এটা অভিযোগের তীরই ছুঁড়েছেন না, আপাতত অভিযোগ করবার একটা সুযোগ পেয়েছেন। প্রথমত অন্তর্বর্তী সরকার কোন প্রেক্ষিতে, আমি সরকার চলে গেছে এখন আর সমালোচনা আলোচনার ভিতরে রাখতে চাই না, তবে একটা ভালো নির্বাচন করে দিয়ে গেছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ফিরে আসার চেষ্টা করেছে। এটি উনি ফেরত আনতে পারেন এই প্রশ্নটা করছেন, কিন্তু পাচার যে বন্ধ হয়েছে সেই জন্য কতটা ক্রেডিট দিচ্ছেন সেই প্রশ্নটা আমি মনে হয় করতে চাই। প্রথমত হচ্ছে যে একটা লুণ্ঠন পর্ব যেখানে দেশে চলছিল, প্রতিনিয়ত প্রকাশ্যে দিবালোকে ডাকাতি হচ্ছিল, বাংলাদেশের টাকা, মানুষের টাকা, গরিব মানুষের টাকা। এবং এই ক্ষেত্রে এটা শেমলেস একটা পজিশন যে আমরা কেউ মাইন্ড করছিলাম না, টাকা প্রতিদিন পেপার আসছিল, কিন্তু যে টাকা এই ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, এই ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছে, এসালম নিয়ে যাচ্ছে, সালমান রহমান নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সবাই জানতাম আমরা, কিন্তু নোবডি ইজ কেয়ারিং, কেউ কিন্তু এটা নিয়ে কোনো আফসোস নাই, কিচ্ছু নাই, এবং এই টাকা পাচার হইল। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য সেই জায়গাটা বন্ধ করেছেন। এবং এই বন্ধ করার পরে যেটি হলো যে আমাদের বিনিয়োগ হয় নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগ কম হবে, এটাই স্বাভাবিক, কারণ তার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তার পলিটিক্যাল ফিউচারটা কী, তার দৃষ্টিভঙ্গি কী, এগুলোর উপর নির্ভর করবে, জিও পলিটিক্যাল গ্রাউন্ডে তার অবস্থাটা কী, এগুলোর উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের এইটাই এই বড় সাফল্য ছিল। এবং বাংলাদেশ ব্যাংক এখন যে ব্যাংক ব্যবস্থাপনা যেটি আছে, যেখানে প্রতিদিন টাকা লুট হতো, সেটা বন্ধ হয়ে গেছে। অনেক ধন্যবাদ। 5 আগস্টের পরে, 5 আগস্টের আগের যে বৈষম্য যুক্ত সমাজ, সেই বৈষম্য মুক্ত হওয়ার জন্য আন্দোলন এতগুলো তাজা প্রাণ দিয়েছে। অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক তার প্ল্যাটফর্ম ছিল না, এখন রাজনৈতিক সরকার আসলো। স্বপন ভাই তার কাঙ্ক্ষিত সমাজটা কিন্তু পাননি মনে করছেন, এখনো যে সামাজিক যে বিষয়গুলো আছে যে আমরা পছন্দ করি না সেগুলো দেখতে পাচ্ছেন। আসলে দূর কবে হবে, বিএনপি কতটা পদক্ষেপ নিতে পারবে? কারণ এগুলোর সাথে তো আসলে দল কখনো সাপোর্ট দেয় না, যারা এগুলোর সাথে জড়িত হয় সে নিজেকে নিজে ক্ষমতাসীন দলের বানিয়ে ফেলে একসময়, এটি আপনিও জানেন। না, ঠিক আছে, দেখেন এই বাংলাদেশটা জন্মের যে ইতিহাস, সেখানেও বৈষম্য ছিল, জি, যেই কারণে আমাদেরকে পূর্ব পাকিস্তান যে আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্য, আমাদেরকে ওভারঅল দেখার যে বৈষম্য, সেটা তখনও ছিল। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে হলো, এক্স্যাক্টলি তাই, সেটাই বলছি, পাকিস্তান বৈষম্য করেছে বলেই মুক্তিযুদ্ধ হলো। জি, গণতন্ত্র, আমরা যেটাই বলি, আইনের শাসন, মানবাধিকার, বৈষম্য একটা বড় বিষয় ছিল। তো সেখান থেকে আজকে যখন আমরা এতগুলো বছর পর এখানে এসে দাঁড়িয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কোটা বৈষম্য দেখলাম 18-তে, সেটাকে আমরা 24-এ আরেকভাবে পেলাম। কিন্তু বৈষম্য কি আমাদের সমাজ থেকে, আমাদের একেবারে পারিবারিক সব পেরিফেরি থেকে চলে গেছে? না, যায়নি। কেন যায়নি? কিসের জন্য যায়নি? দেখেন, আমাদের এই রাজনীতি, সমাজনীতি, সব কিছুই আপনি যদি বলেন, এটা এখানে যেই কালচার, যেই নর্মস, যেই ট্রেডিশন, এগুলো এমনভাবে জড়িয়ে আছে যে হঠাৎ করে এটাকে আপনি একেবারে বাদ দিয়ে সামনের দিকে আমরা চলে যাব, এটা হয় না। যেই কারণে উনি একটা কথা বলেছিল, আমি ওইটা নোট করেছি, একটা লাইন খালি বলি, যে আমার দল কিংবা অন্যান্য দল সরাসরি ভোটে নারীরা নির্বাচনে 100 আসনে অংশগ্রহণ করবে, সেটাই ভেটো দিয়েছেন। হ্যাঁ, যে কেন, সেটা কেন, সেটাও কিন্তু এটার একটা কারণ কি, আজকে আমাদের সমাজে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এমনভাবে ধরে নেয় যে নারী মানেই দুর্বল, এমনভাবে ধরে নেয়, যেমন সংবিধানেও আপনি দেখবেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু। তাহলে আপনি যদি আমাকে প্রথমেই আমাকে একেবারে সিঙ্গল আউট করে দেন যে নারী মানেই আমি খুব দুর্বল, নারী মানেই আমি সরাসরি
প্রভাবের বাইরে যেতে পারবো না, প্রতিপত্তির বাইরে যেতে পারবো না, টাকা পয়সার বাইরে আমি যেতে পারবো না। কেন ভাই? তা কেন? আমাদের দেশনেত্রীর দিকে তাকান, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দিকে তাকান। তো তাহলে আমরা আমাদেরকে মুক্ত না করলে আমরা তো ভাই সামনের দিকে যেতে চাই। যেমন নির্বাচনের আগে আপনার মনে আছে একটা দলের একজন প্রধান টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেখানে যে কর্মজীবী নারীদের নিয়ে কি রকম ভয়ঙ্কর একটা কমেন্ট করেছিলেন। তো আমরা সেই দিকে যেতে চাই না। আমি আর একটু জানতে চাই, আপনি দুঃখিত বলেন। আমাদের হাতে সময় কম, এই জন্য সেই বৈষম্যের কথা বলছিলেন তো, সংসদে নারী সংরক্ষিত আসন সামনে সিলেকশন হবে, সেখানটায় আপনারা বৈষম্য মুক্ত কতটা রাখতে পারবেন? এটি তো নিজেদের মধ্যে আভ্যন্তরীণ নারীদের আপনারা মনোনয়ন দিবেন না, সেখানে হয় কি, যেই সংরক্ষিত নারী আসন, এখানে যাদেরকে মনোনয়ন দেয়া হবে তারা কারা হবেন? তারা হবেন তারা হবেন যাদের গত ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন কিংবা তারও আগে পেছনে আপনি যদি যান, সেখানে নারীদের যেই অবদান, সম্মুখ যুদ্ধে নারীদের যেই অবস্থান, সেটা সোশ্যাল মিডিয়া বলুন, গণমাধ্যম বলুন, কিংবা একেবারে রাস্তায় রাজপথের আন্দোলন বলুন, এখানে আমি মনে করি নতুন এবং পুরনো এর সংমিশ্রণ হতে হবে। নতুনের উদ্যম যেমন দরকার, পুরনো যারা, তাদের যেই মেধা, তাদের যেই অভিজ্ঞতা, তাদের যেই মনন, সেটা না হলে একটা দল, একটা সংগঠন, সেটাকে তো ভাই রিপ্রেজেন্ট করতে হবে। আর এটা সংসদীয় গণতন্ত্রে, সংসদীয় আপনার যে আসন, সেখানে সংরক্ষিত আসনে সেই নারীরাই তো পাবে যারা যোগ্য, সেই নারীরাই পাবে যারা ভবিষ্যতে আসনগুলো থেকে সরাসরি নির্বাচন করবে। জি, আপনি সেটি অ্যাসপেক্ট আপনার সেটি। স্বপন ভাই, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে জাতীয় সরকার করার বিএনপির একটি ঘোষণা ছিল, এবং যুগপৎ আন্দোলনে থাকা যারা, সেটির কি অবস্থা? আপনি কি মনে করছেন যে এখন যারা আছে সেটি জাতীয় সরকার গঠিত হয়েছে? আর আপনাদের কি পজিশন? আপনারা কি সরকারের সাথে আছেন বলা যায়? না, প্রথমত আমরা সরকারের সাথে আছি এটা বলবার কোনো কারণ নেই, কারণ সরকারের জোটগতভাবে আমরা নির্বাচনেও ছিলাম না, আমরা আলাদা নির্বাচন করেছি, আর সরকারে থাকবার তো বিষয় নাই। আর এটি বিএনপির একটি ঘোষণা ছিল জাতীয় সরকার করবার। বিএনপি নিজে কি বলছে জাতীয় সরকার বলছেন? নির্বাচনের আগে বলেছে তো। এখন বলছেন ওনাদের সরকারটা জাতীয় সরকার বলেন নাই, না বলেন। সুতরাং এটা জাতীয় সরকার নয়, এটা তো নিজেরাই তো বলছেন না। সুতরাং এই নিয়ে আমার মনে হয় আমাদের মন্তব্য করার খুব বেশি দরকার আছে কিনা, তাই না? বিভিন্ন দল থেকে আছে। জাতীয় সরকার করবার ক্ষেত্রে ওনাদের যে প্রতিশ্রুতি ছিলেন বা যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন, সেটি এর মধ্যে দিয়ে প্রতিফলন ঘটেছে কিনা আমি জানি না ঠিক। তবে যেহেতু বিএনপি নিজেই এটা কি জাতীয় সরকার বলছে না, সুতরাং জাতীয় সরকার তো হয়নি, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে তারা এইটিকে কিভাবে করবেন, তার কারণ সাহেব তো অনেকবার এই কথা ব্যাখ্যা দিয়ে বলবার চেষ্টা করেছেন, সেটি ভবিষ্যতে দেখবার বিষয়। আর আবার যেটি বলছিলেন একটা কথা, যেটি হলো 100 আসনে নারীর বিষয়টা, ওনাকে পিছিয়ে ওনার সরাসরি লড়াইটা করতে চান। সরাসরি লড়াই করবার জন্য যে প্রস্তুত হওয়ার জন্য যে নারীদেরকে 100 আসনের সরাসরি নির্বাচন, নারীরা নারীদের প্রতিদ্বন্দ্বিতা করবে, তো আপনি প্র্যাকটিস তো সেখানেই করতে পারেন, যেখানে আপনাকে এখন পুরুষের বিরুদ্ধে লড়াই করবার জন্য আপনার দল মনোনয়নে দেয় না, আপনি পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, আপনি চলতে পারবেন না, আপনাকে পিছিয়ে রাখতে চায়। সেই জায়গাটায় আমার মনে হয় বিএনপি একমত হতে পারত, কারণ বিএনপি বিশাল একটি অংশ এটা এই নারীর সদস্য আছেন, এবং এটি নারীদেরকে অগ্রগামী করবার ক্ষেত্রে, ক্ষমতায়ন করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হতো। তা না করে কী হলো, 5% মনোনয়ন দেওয়া, সেটিও রক্ষা করা হয় না। মানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নারীরা অগ্রণী ভূমিকা পালন করলো, আর এই নির্বাচনের মধ্য দিয়ে সেই নারীদেরকে ততটা পরিমাণ পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করলো। আরেকটা কথা, আমি আপনার সময়ও নাই, সময় নাই, আইনের শাসন এই সরকারের কাছে প্রত্যাশা যেটি থাকবে, যে ফ্যামিলি কার্ড বলেন, যত কর্মসূচি বলেন, মূল্যস্ফীতি 2 অঙ্কে ছুঁই করছে, অর্থনৈতিক অবস্থা ভয়াবহতার দিকে যেতে পারে, সব কিছু মিলিয়ে আইনের শাসনটা রক্ষা করার সরকারের সাথে গুরু দায়িত্ব। আর মব সন্ত্রাস তৈরি করে আইনের শাসন হবে না। আমি ছোট্ট করে বলি, আমি বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ না, 7 মার্চের ভাষণও নিষিদ্ধ না, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা, কিন্তু আমি এটা মনে করি না যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে অথবা তার ভাষণকে প্রচার করলে তাকে তথাকথিত জুলাই যোদ্ধা নামে ধরে পিটে
আপনার থানায় দিয়ে আসবে, থানা সন্ত্রাস বিরোধী আইনে সেটির থাকে। প্রেক্ষাপট বোধহয় স্বপন ভাই ভিন্ন ছিল। সেটির পেছনে যদি ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত কেউ থাকে, এগুলো ট্যাগিং করার রাজনীতিটা বাদ দিতে হবে। আপনি ঐতিহাসিকভাবে যেটা সত্য, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, তার সাথে আপনি যদি বলেন আসম আব্দুর রব তো প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ব্যক্তি, আসম আব্দুর রব তাকে কি সেই তাকে কোন দল অথবা বিগত সরকার সেই সেই রেসপেক্টটা দিতে পেরেছিল? না, পারে নাই, এখনো পারে নাই। আপনি যেমনটা 7 মার্চের ভাষণের কথাটা বললেন, আসম রবের ব্যাপারটা সামনে নিয়ে আসছে না কেন সেটা তো বললেন না। বলছি যে 2 মার্চ আসম আব্দুর রব পতাকা উত্তোলন করছিলেন পরাধীন একটি দেশে। 3 মার্চ শাহজাহান সিরাজ স্বাধীনতা ইস্তেহার পাঠ করছিলেন। বাংলাদেশের কি হবে তার সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। 7 মার্চের ভাষণ, এগুলো অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, সম্ভবত অস্বীকার করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, না, কিন্তু উচ্চারিত হয় না। 16 ডিসেম্বর যায়, 16 ডিসেম্বর যায়, 26 মার্চ যায়, উচ্চারিত আসম আব্দুরের নাম শুনেছি সেটি কখনো? সম্ভবত আওয়ামী লীগের পুনর্বাসন ওটিকে সামনে রেখে করার একটা মানে protest ছিল। আওয়ামী লীগের সময় শেখ হাসিনা মুক্তিযুদ্ধ মানে শুধু বঙ্গবন্ধু আর কিচ্ছু ছিল না, যেমন বলবার চেষ্টা করেছে। আজকে সরকারের কাছে আমাদের দেখবার বিষয় মুক্তিযুদ্ধ মানে বৃহত্তর একটা ক্যানভাস কিনা নাকি ছোট্ট কোনো জায়গা। অনেক ধন্যবাদ। একদমই আপা, আপনার কাছে 30 সেকেন্ডের জন্য ফিরি। সবকিছু মিলে আসলে বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশ, এটি নিয়ে আসলে আমাদের যারা দর্শক শ্রোতাও আছে, সবকিছু মিলে সরকার তো একাদেশ চালাবে তা না। আমাদের জনগণও আমাদের সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে তাদেরও একটা ভূমিকা লাগবে। আপনার বিরোধী দল যারা থাকবে তাদেরও ভূমিকা লাগবে। তো এই যে বললো যে জাতীয় সরকারে স্বপন ভাইরা তো যুগপৎ আন্দোলনে ছিল এক সময়, তাদের নিয়ে আপনাদের চিন্তা কি? আর জনগণের জন্য যদি বলার থাকে একদম 30 সেকেন্ডে বলবেন। না, ওনাদের নিয়ে সেটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন সেটা তারা বলবেন। আমি তো একজন সামান্য কর্মী। দেখেন, যারা আমাদের সাথে জোটে থেকে আমাদের গণতান্ত্রিক আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, ওই রকম একটা দানব তার সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী সরকার, যারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে। এখন আমি হঠাৎ করে সুশীল, আমি সাজতে চাই না। আমি সুশীল সেজে আপনার কারো সিম্প্যাথি কিংবা ভোটের রাজনীতিতে ভোট, সেটা তারা যাদের মনে করেছে দিয়েছে কিংবা দেয়নি। তার অর্থ এটা না যে আওয়ামী লীগ যা করে গেছে এটা বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরি এবং সাথে সাথে সবাই সব ভুলে গেছি আমরা। না, খুব দগদগে তাজা ঘায়ের মতো এটা আছে। এটা বাংলাদেশের মানুষ এটা ডিসাইড করবে যে তারা কখন আসবে, কখন রাজনীতি করবে, কখন রাজনীতিতে ফিরবে। এটা কোনো দল কিংবা গোষ্ঠীর কাজ বলে আমিও মনে করি না। এবং সেই সাথে বা যেটা শেখ হাসিনা করেছিল যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে রাজনীতি করে সমাজে এবং রাষ্ট্রে বিভেদ তৈরি করেছিল, বিভক্তি তৈরি করেছিল। আজকে আমার দলটার কাছে তো আমাদের সবার আশা প্রত্যাশা এবং দেখতে পাচ্ছি যেটা, তারা সেটা কখনোই করবে আমি মনে করি না। অনেক ধন্যবাদ স্বপন ভাই, 30 সেকেন্ড। না, আপাতত সেটি প্রত্যাশা করতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফরমায়েশি লেখক দ্বারা লিখে যার মতো করে যেভাবে খণ্ড বিখণ্ড করা হয়েছে, যেভাবে এটাকে বিকৃতি করা হয়েছে, এই সরকারের হাত ধরে মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস রচিত হবে। অনেক ধন্যবাদ। এই প্রত্যাশা যদি করতে পারি সবচেয়ে ভালো লাগবে। অনেক ধন্যবাদ। জানি না, অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি ইতিহাস সঠিক যেটা, সত্য যেটা, সেটাই সামনে আসুক আর তার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাক, একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হোক। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।